ষড়যন্ত্র এখনো চলছে। ভোটের অধিকার ফেরানোর তাগিদ তারেক রহমানের। অনির্বাচিত সরকারের ভিন্ন দিকে যাওয়ার ভয় ফখরুলের। আওয়ামী লীগকে এখনই নির্বাচনে দেখতে চায় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন আইসিটি আইনে রাজনৈতিক দলের বিচারের সুযোগ। আদানির সঙ্গে অসম বিদ্যুৎ চুক্তি নিয়ে হাইকোর্টের প্রশ্ন। পুনর্মূল্যায়নে উচ্চ পর্যায়ের অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ। তিতুমির কলেজের শিক্ষার্থীদের ক্লোজ ডাউন কর্মসূচি স্থগিত। বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা যাচাইয়ে 7 দিনের মধ্যে কমিটি গঠন। ভয়াবহ চ্যালেঞ্জের মুখে দেশের আর্থিক খাত, জানালেন অর্থ উপদেষ্টা। 42 প্রতিষ্ঠানকে 19 কোটি ডিম আমদানির অনুমতি সরকারের। বৈশ্বিক সংকট মোকাবেলায় ফের বিভক্ত বিশ্ব নেতারা। জলবায়ু ও যুদ্ধ নিয়ে পাল্টাপাল্টি অবস্থান। উন্মুক্ত বিশ্ব অর্থনীতির পক্ষে চীনা প্রেসিডেন্ট। এবং শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত ফুটবল মহাতারকা জাকারিয়া পিন্টু রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। জবাবদিহিতামূলক সরকার গঠন করতে যে কোনো মূল্যে ভোটের অধিকার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ঢাকা বিভাগ বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। এখনো ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন তারেক রহমান। জনগণের চাওয়া অনুযায়ী চলতে পারলে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের এই সেমিনার অনুষ্ঠানে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে রাষ্ট্র কাঠামোর মেরামতে 31 দফা নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপি। কর্মশালার উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এতে অংশ নেন দলের ঢাকা বিভাগের নেতাকর্মীরা। কর্মশালা সমাপনী অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, 31 দফার আলোকে বিএনপি এমনভাবে রাষ্ট্র মেরামত করতে চায় যেখানে ভাগ্য বদল হবে সব শ্রেণী পেশার মানুষের। 31 দফা যে শুধু 31 দফায় থাকবে, এটি যে চেঞ্জ হবে না তা না। এর ভিতরে যদি ভালো কোনো বিষয়, যদি ভালো কোনো প্রস্তাবনা আসে, অবশ্যই আমরা সেটি গ্রহণ করব। এটি শুধু বিএনপি না, গণতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশের যতগুলো দল আছে তাদের সকলের সম্মিলিত দেশ জাতি নিয়ে সম্মিলিত চিন্তার ফসলই হচ্ছে 31 দফা। তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া জবাবদিহিতা প্রতিষ্ঠা হয় না। তাই দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। জবাবদিহিতা দিতে হবে, জবাব দিতে হবে সবাইকে। এবং এটি যদি নিশ্চিত করতে হয়, অবশ্যই দেশে ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। যে কোনো গণতান্ত্রিক সভ্য দেশে ভোটের মাধ্যমেই জবাবদিহিতা তৈরি হয়। তারেক রহমান অভিযোগ করেন, দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আপনারা নিশ্চয়ই বুঝতে সক্ষম হচ্ছেন যে কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে। কাজে প্রিয় সহকর্মীবৃন্দ, জনগণকে সচেতন করতে হবে, জনগণকে সাথে রাখতে হবে, জনগণের সাথে থাকতে হবে। নিজের নামের আগে কোনো বিশেষণ যোগ না করতে নেতাকর্মীদের নির্দেশনাও দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আজকের পর থেকে দয়া করে আমার নাম যখন কেউ বলবেন, কেউ দেশ নায়ক, রাষ্ট্রনায়ক, এই কথাগুলো দয়া করে কেউ ব্যবহার করবেন না আমার নামের সাথে। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতি সহ ক্ষতিগ্রস্ত খাতগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে দেশের উন্নয়ন করার কথা তুলে ধরেন তারেক রহমান। জনগণের রাজনৈতিক। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ক্ষমতায় যাওয়ার জন্য নয়, রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষায় নির্বাচিত সরকার দরকার, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক সভায় তিনি এ কথা বলেন। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দেওয়া উচিত। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেশের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়ার যে দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে, যত দ্রুত তার সঙ্গে এটি করবে ততই মঙ্গল। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত 15 বছরে দেশের সব অর্জন ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা। সুবিধা বঞ্চিত হয়, এখন অধিকার আদায়ে মাঠে নামছে মানুষ। এই ক্লান্তি লগ্নে সবাই এক থেকে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
সংস্কার দিয়ে দিয়েছি প্রস্তাব, ওইখানে দেখেন কোনটা কোনটা আপনারা নেবেন, কোনটা কোনটা নেবেন না, কিন্তু আসল জিনিসটাতে আসেন নির্বাচন কমিশনকে ঠিক করে আপনাকে দ্রুত নির্বাচন ব্যবস্থা দেন। বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য আরো নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে। গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের আপনার যে স্টেবিলিটি নষ্ট করতে চায়, তারা মাথা চারা দিয়ে উঠছে। এদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, শুধুমাত্র সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে নির্বাচন দেওয়া উচিত। আমরা বিশ্বাস করি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে জনগণ যদি আমাদের ভোট দেয়, আমরা এই দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করব, দেশ শাসন করার জন্য, জনগণকে সেবা করার জন্য। এবং সেই দায়িত্বে আসলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা যে সংস্কারের কথাগুলো আজ বলছি সেই সংস্কারগুলো আমরা বাস্তবায়ন করব। বিএনপি নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে নানামুখী ষড়যন্ত্র চলছে, তাই এই ক্লান্তি লগ্নে সরকারকে সবার সহযোগিতা করতে হবে। তৃণমূল মানুষকে বুঝিয়ে দেবেন। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, নির্দিষ্ট কিছু সংস্কারের কাজ শেষ করেই নির্বাচনের ব্যবস্থা করবে অন্তর্বর্তী সরকার। মন্ত্রণালয়ের 100 দিনের কাজের অগ্রগতি নিয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, অপরাধী হিসেবে রাজনৈতিক দলের বিচারের বিধান রেখে আইসিটি আইনের খসড়া প্রস্তাব আগামীকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপন করা হবে। উপদেষ্টা পরিষদের আমরা সাইবার সিকিউরিটি ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার পার করল 100 দিন। এই সময় কতটা জনবান্ধব হতে পেরেছে এই সরকার, এমন কৈফিয়ত দিতেই মন্ত্রণালয়ের 100 দিনের কাজের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা। যেই সমস্ত মামলা হয়েছিল নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, কিছু সংস্কারের কাজ চলমান রয়েছে, সেগুলো শেষ করেই নির্বাচন দিবে সরকার। জানান, যৌক্তিক সময়ের বাইরে একদিনও ক্ষমতা থাকতে চান না তারা। আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। শেখ হাসিনাকে ফেরত আনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি থাকলেও তিনি যাতে অন্য দেশে চলে না যেতে পারেন সেজন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রেড অ্যালার্টটা তো অন্য মেকানিজম। রেড অ্যালার্টটা হচ্ছে আমরা আন্তর্জাতিক যে পুলিশি সংস্থা আছে সেটার সদস্য, কারণ আমার দেশে যদি আমি কাউকে না পাই আমি রেড অ্যালার্ট জারি করতে পারি। রেড অ্যালার্ট জারি করতে পারি, উনি অন্য কোনো দেশে হয়তো যেতে পারেন বা অন্য কোথাও তো যেতে পারেন। এটা আমার এক্সট্রাডিশন ট্রিটিটাকে সবাইকে আমি তো অ্যাওয়্যারও করে রাখলাম। অপরাধী হিসেবে রাজনৈতিক দলগুলোর বিচারের জন্য আইসিটি আইন সংশোধন করা হচ্ছে, এমনটা জানিয়ে আসিফ নজরুল বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে এই আইন পাশ হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজনৈতিক দলের বিচারের পথ সুগম হবে। আমরা যখন এটা সংস্কারের উদ্যোগ নিলাম, আমরা চেয়েছি বিচারটা যেন বৈশ্বিক পর্যায়ে, দেশীয় পর্যায়ে গ্রহণযোগ্য হয়, একই সাথে এটার মাধ্যমে যেন সুবিচার নিশ্চিত করা হয়। এই জন্য আমরা ব্যাপক কনসালটেশন করেছি। সারা দেশে এখন পর্যন্ত 4500-এর বেশি আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে উপদেষ্টা জানান, অযথা মামলা দিয়ে মানুষকে হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজকে যারা হয়রানিমূলক মামলা করছেন, মিথ্যা মামলা করছেন এবং বাণিজ্যমূলক মামলা করছেন, কাউকে কাউকে নাকি থ্রেটও দেওয়া হচ্ছে যে টাকা না দিলে মামলা করা হবে। আপনারা একটা মনে রেখেন, আমি যদি এই মন্ত্রণালয়ে থাকি, আপনাদের কিভাবে শাস্তি দেওয়া যায় সেটার আইন আমি খুঁজে বের করব। আইন উপদেষ্টা বলেন, জুলাই গণহত্যায় 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সকল ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হয়েছে সাইবার নিরাপত্তা আইনের মত প্রকাশের স্বাধীনতার মামলাগুলো। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না। প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান করতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিতের পক্ষে বিএনপি যে অবস্থান নিয়েছে তা উপেক্ষা করা হবে না, এমন বক্তব্যের বিরোধিতা করে এসব মন্তব্য করেন তারা। রাষ্ট্র সংস্কার পরবর্তী নির্বাচনে পতিত আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা তা নিয়ে নানা মহলে চলছে আলোচনা। আগামীতে অপ্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের পক্ষে নয় বলে নিজেদের অবস্থান জানিয়েছে বিএনপি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিতের পক্ষে বিএনপি যে অবস্থান তা উপেক্ষা করা হবে না।
এমন বাস্তবতায় আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়া না নেয়া নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ফেসবুক বার্তায় অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করার বন্দোবস্ত হলে প্রয়োজনে দ্বিতীয় গণ অভ্যুত্থান হবে। আর হাসনাত আব্দুল্লাহ জানান, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদেরকে ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে। একটা ছেলে গিয়েছে, প্রয়োজনে আরেকটা ছেলে রেডি আছে। তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্পিডকে যারা ধারণ করে, যারা গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায়, তারা 24 পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিষিদ্ধ ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিমত বক্তব্য দিতে পারেন না। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা। বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা সব চুক্তি পুনর্মূল্যায়ন করতে উচ্চ পর্যায়ের অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট, যেখানে আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ রাখতে বলা হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে অসম চুক্তি বাতিল করতে কেন নির্দেশনা দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় আদানির সঙ্গে অনেকটা তাড়াহুড়া করেই 2017 সালে 25 বছর মেয়াদী বিদ্যুৎ ক্রয় চুক্তি করে বাংলাদেশ। কিন্তু এই চুক্তি নিয়ে বিভিন্ন সময়ে উঠেছে নানা অনিয়মের অভিযোগ। মঙ্গলবার এ বিষয়ে এক রিটের শুনানিতে চুক্তির নানা অনিয়মের কথা তুলে ধরেন রিটকারী আইনজীবী। বলেন, এ চুক্তি বাংলাদেশের স্বার্থ পরিপন্থী এবং তা চাপিয়ে দেওয়া হয়েছিল। আবেদনে চুক্তি বাতিল চাইলে রুল সহ নির্দেশনা দেন হাইকোর্ট। অসম এবং অন্যায্য বাংলাদেশের স্বার্থের পরিপন্থী এই চুক্তিটা বাতিল করার জন্য কেন নির্দেশনা প্রদান করা হবে না এই মর্মে রুল ইস্যু করেছেন। আদানি গ্রুপের সাথে যে সেই দর কষাকষি সংক্রান্ত যত মিনিট আছে এবং যত আপনার তথ্য উপাত্ত আছে, ডকুমেন্টস আছে, সেইগুলো 1 মাসের মধ্যে আদালতের সামনে উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন। শুনানিতে সবার আগে দেশ উল্লেখ করে সকল ক্ষেত্রে দেশের স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বানও জানান হাইকোর্ট। প্রতারণামূলকভাবে আমাদের জাতির উপর এই চুক্তিটাকে চাপিয়ে দেওয়া হয়েছে, যেটার খেসারত আমাদের 18 কোটি মানুষকেই দিতে হবে। কারণ আদানি গ্রুপ থেকে আমরা 15 টাকা বা 14 টাকা পার ইউনিট হিসেবে বিদ্যুৎ ক্রয় করছি বলে পত্রপত্রিকায় এসেছে, ওয়ারাজ ইন্ডিয়ার অন্যান্য গ্রুপ থেকে বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে আমরা 6 টাকা কিংবা 60 টাকা ধরে, নেপাল থেকে আমরা 8 টাকা ধরে বিদ্যুৎ কিনছি। একই সঙ্গে মন্ত্রী পরিষদ সচিবকে 1 মাসের মধ্যে কমিটি গঠন করে পরবর্তী 2 মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলেছেন। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি গঠন করবে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলনের দ্বিতীয় দিন শিক্ষার্থীদের সাথে বৈঠক করে এমন ঘোষণা দিল মন্ত্রণালয়। এমন সিদ্ধান্তে আপাতত কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তবে আইন উপদেষ্টা আসিফ নজরুল আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে রাতারাতি বিশ্ববিদ্যালয় করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন। এমন স্লোগানে উত্তাল রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তিতুমির কলেজ। বিশ্ববিদ্যালয় উন্নতির দাবিতে দ্বিতীয় দিনের এই ক্লোজ ডাউন কর্মসূচি। সোমবার দিনভর সড়ক এবং রেলপথে অবরোধে স্থবির হয়ে পড়ে রাজধানী। মন্ত্রণালয়ে বৈঠকে কর্মকর্তাদের প্রতিশ্রুতিতে আশ্বস্ত হয়ে মঙ্গলবার বারাসাত ব্যারিকেড প্রত্যাহার করে ক্লাস পরীক্ষা বর্জনের ক্লোজ ডাউন কর্মসূচি দেয় শিক্ষার্থীরা। বিশৃঙ্খলা এড়াতে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেয় কলেজের সামনে, যা নিয়ে ক্ষোভ জানায় শিক্ষার্থীরা। সেই পুলিশ আমাদের ক্যাম্পাসে অনুমতি ছাড়া কেমনে ঢুকলো? তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয় করার আন্দোলন, এটা কোনো 7 কলেজ কেন্দ্রিক আন্দোলন নয়, এটা তিতুমির কলেজের আন্দোলন। এটা তো আজকের আন্দোলন না, এটা তো 24-এর আন্দোলন না, এটা যৌক্তিক, এটা আজকে 1997 সাল থেকে চলে আসা আন্দোলন। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, দাবি না মানলে আবারও অবরোধ কর্মসূচি দেবেন তারা। যতদিন আসলে তিতুমির বিশ্ববিদ্যালয় না হয়, যৌক্তিকতার দিক থেকে আমরা থাকবো, তবে ভোগান্তি এড়াতে আমরা রাজপথে থাকছি না। বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে উপদেষ্টা এবং বিশেষ সহকারীর সাথে বৈঠক করে শিক্ষার্থীদের প্রতিনিধি দল। বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি করার কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি এসেছে। আমরা এর দাবি যাচাই বাছাই করার জন্য আগামী সপ্তাহে
একটি কমিটি করে দেব। তবে এমন আন্দোলনকে অযৌক্তিক হিসেবে আখ্যা দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আপনি ওভারনাইট বলবেন একটা কলেজকে বিশ্ববিদ্যালয় বানায় দিবে, তা এইচএসসি পরীক্ষা দিব না, আমার রেজাল্ট বদলায় দিতে হবে। এখন আপনারা খালি চিন্তা করেন যে এখন আবার একটু কঠোর পদক্ষেপ নিলেও আবার সবাই সমালোচনা করা শুরু করে যে এরকম পুলিশ কেন এই ব্যবস্থা নিল, এটা কি আগেরই পুলিশ কিনা। এখন এটার মধ্যে ব্যালেন্স করা একটু টাফ। তবে আমার ব্যক্তিগত ধারণা, সাধারণ জনমত এই ধরনের হয়রানিমূলক জিম্মি করামূলক আন্দোলনের বিপক্ষে সাধারণ জনমত অত্যন্ত স্ট্রং হচ্ছে। জনদুর্ভোগ তৈরি করে আন্দোলন না করার আহ্বান জানান আইন উপদেষ্টা। আমাদের সামান্য কিছু। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। নিরপেক্ষ ও জনগণের মতামত প্রতিফলিত হবে এমন নির্বাচন প্রত্যাশা করে কমনওয়েলথ, জানিয়েছেন সংস্থার সহকারী মহাসচিব লুইস গ্যাব্রিয়েল ফ্রান্সিসি। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করে কমনওয়েলথের 5 সদস্যের একটি প্রতিনিধি দল। সকাল 9:30টায় শুরু হওয়া বৈঠক চলে প্রায় 1 ঘণ্টা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংস্থাটির সহকারী মহাসচিব এবং নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি বলেন, সংস্কার কাজে পূর্ণ সমর্থন দেবে কমনওয়েলথ। অন্যদিকে লুইস বলেন, নির্বাচন ব্যবস্থা নিয়ে কোনো নির্দিষ্ট সুপারিশ ছিল না তাদের। তো ওনারা চাচ্ছেন যে আমাদের দেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক এবং এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার ব্যাপারে ওনারা সহায়তা করতে চান। সেই আগ্রহেই এবং সেই উদ্দেশ্য নিয়ে ওনারা এখানে এসেছেন। ছাত্র আন্দোলনে যাদের হাতে রক্ত লেগেছে তাদের বিচার করা হবে। 6টি কমিশন করা হয়েছে। দেশ সংস্কারে আরও কমিশন গঠন করা হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জাতীয় জাদুঘরে আয়োজিত কি চাই নতুন বাংলাদেশের শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। যাদের হাতে রক্ত আছে, যারা এই ফ্যাসিজম এনাবল করেছে, তাদের আগে বিচার দিতে হবে। না হলে আমরা এই স্পিরিটকে আমরা ধারণ করতে পারবো না, তাদের সাথে বিক্রয় করা হবে। এবং আপনি দেখেন, এই যে আমরা অনেকের মধ্যে আমরা আস্তে আস্তে কথা বলা শুরু হওয়ার কারণে এরা এখন বড় একটা গল্প নিয়ে আসছে। এদের মধ্যে কোনো অনুশোচনা নাই, এদের মধ্যে কোনো রিগ্রেট নাই, এদের মধ্যে একটা সরি বলার কোনো ইয়ে নাই। ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। সব মিলিয়ে বর্তমানে প্রায় 12 লাখ রিকশা চলাচল করছে রাজধানীতে, যার বড় একটি অংশ ব্যাটারি চালিত। রিটকারী জানান, সম্প্রতি সড়কে অস্বাভাবিক হারে বেড়েছে ব্যাটারি চালিত রিকশা। এতে সড়ক দুর্ঘটনাও বাড়ছে প্রতিনিয়ত। রাজধানী ঢাকার অলিগলি কিংবা প্রধান সড়ক সবখানি যেন ব্যাটারি চালিত রিকশার দাপট। এতে প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা, পাশাপাশি সৃষ্টি হচ্ছে বিদ্যুৎ সংকট। এসব দিক বিবেচনায় বিগত সরকারের সময় কয়েকবার রুল ও নির্দেশনা দিয়েও বন্ধ করা যায়নি প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশার দাপট। এই রিকশা বন্ধে হাইকোর্ট নির্দেশ দিলেও হাসিনা সরকার তা বন্ধ করতে দেয়নি। কিন্তু সমস্যা দিনে দিনে প্রকট আকার ধারণ করায় এবার রিট করেন রিকশা মালিকরা। শুনানি নিয়ে 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ দিলেন হাইকোর্ট। ব্যাটারি চালিত রিকশা যেভাবে মহানগরের মূল সড়কগুলোতে চলাচল করছে, এটি জনজীবন বিপন্ন করছে এবং তারা খুব দ্রুত গতিতে এই রিকশাগুলো চালাচ্ছে। মহামান্য হাইকোর্ট বিষয়টি শুনে রুল দিয়েছেন এবং বিবাদীগণকে নির্দেশনা দিয়েছেন যে 3 কার্য দিবসের মধ্যে ঢাকা মহানগরী এলাকায় ব্যাটারি চালিত রিকশা বন্ধে পদক্ষেপ নেওয়ার জন্য। বলেন, এখন সময় এসেছে সচেতনতার, আর তা না হলে জীবনের ঝুঁকি বাড়ার পাশাপাশি বিদ্যুৎ সংকট আরো বাড়বে। এমনিতেই আমাদের সংকট রয়েছে, এখানে অবৈধ বিদ্যুৎ ব্যবহার করছে, এই বিষয়গুলো আমরা কোর্টকে আমাদের সাবমিশনে ছিল। রাজধানীর প্রায় সর্বোচ্চ ব্যাটারি চালিত রিকশার চলাচল রয়েছে। ঢাকার 2 সিটি কর্পোরেশন কয়েক দফা অভিযান চালালেও থেমে নেই অবৈধ এসব যানবাহনের দৌরাত্ম্য। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। ব্যাংক খাত সংস্কার এবং দুর্নীতি বন্ধ করা আর্থিক খাতের জন্য চ্যালেঞ্জ বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এছাড়া অর্থনৈতিক সংকট কাটাতে অপ্রয়োজনীয় ব্যয় বন্ধ করা হয়েছে বলেও জানান তিনি। বলেন, খরচ হচ্ছে শুধু অত্যাবশ্যকীয় পণ্যের ক্ষেত্রে।
দেড় দশকের অনিয়ম দুর্নীতিতে ডুবতে বসেছে দেশের আর্থিক খাত। বিপুল পরিমাণ খেলাপি ঋণ, ব্যাংকিং খাতে অনাস্থা, পুঁজিবাজারের অস্থিরতা কাটিয়ে উঠতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা জানালেন, সরকারের জন্য বড় চ্যালেঞ্জ আর্থিক খাতের সংস্কার আর দুর্নীতি বন্ধ করা। বলেন, সংস্কার করা হবে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকেও। কোনো ব্যাংক বন্ধ না করার পক্ষেও অবস্থান তার। দুর্বল কোম্পানির তালিকা ভুক্তি করা আর কারসাজিতে যে অস্থিরতা পুঁজিবাজারে, সেটি সমাধানে নানা উদ্যোগের কথাও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। পাশাপাশি বিমা খাতের কোম্পানিগুলোর অনিয়মের বিষয়েও কাজ করবে সরকার। অনেক অনিয়ম আছে, আর্থিক খাতের দীর্ঘদিনের যে ক্ষত, সেটি ছড়িয়ে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ডেও। ফলে ভ্যাট ট্যাক্স আদায়ে এনবিআর এর সিস্টেম অটোমেশন করার কথাও জানান অর্থ উপদেষ্টা। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। বাইডেন প্রশাসনের সবুজ সংকেত পাওয়ার পরদিনই রাশিয়ার মূল ভূখণ্ডে মার্কিন অ্যাটাকমস মিসাইল চালালো ইউক্রেন। এই প্রথম রাশিয়ার অভ্যন্তরে মার্কিন দূরপাল্লার অপারেশনাল ট্যাকটিক্যাল মিসাইল ব্যবহার করল ইউক্রেন। মার্কিন অত্যাধুনিক অস্ত্র অ্যাটাকমস ব্যবহারের সবুজ সংকেত পাওয়ার পরদিনই স্থানীয় সময় ভোর 3:25 ব্রায়ানস্কের একটি স্থাপনায় 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালানো হয়। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী 5টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে, অপরটি নিজে থেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানায় মস্কোর প্রতিরক্ষা দপ্তর। বিশ্বকে রক্ষায় আবারও ব্যর্থ বিশ্ব নেতারা। জলবায়ু সম্মেলনের পর এবার মতৈক্যে আসতে পারলেন না G20 নেতারাও। তবে নিজেদের সম্পর্ক উন্নয়নে ছিলেন তৎপর। বৈশ্বিক সংকট মোকাবেলার পরিবর্তে ব্যস্ত একে অন্যের সমালোচনায়। বৈশ্বিক সংকট নিয়ে জাতিসংঘের আলোচনার অচলাবস্থা কাটাতে পারলেন না ক্ষমতাধর অর্থনৈতিক দেশগুলোর জোট G20 নেতারা। জলবায়ু পরিবর্তনে ক্ষতির শিকার দেশগুলোকে করা অর্থ সহায়তা দেবে তা নিয়ে আলোচনায় বিভক্ত হয়ে পড়েন G20 নেতারা। তাই এ বিষয়ে তারা কোনো প্রতিশ্রুতি দেননি। আলোচনায় জলবায়ু ইস্যুকে প্রাধান্য না দিয়ে বরং ইউক্রেন যুদ্ধ এবং হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসার উপর গুরুত্ব দেন তারা। যুদ্ধ বন্ধের আলোচনা না করে ব্যস্ত ছিলেন একে অন্যের দোষারোপ করতে। যদি রুশ প্রেসিডেন্ট তার আগ্রাসন বন্ধ না করে তবে এই যুদ্ধ চলতে থাকবে। আমাদের উচিত ইউক্রেনকে সহায়তা করা। এদিকে দরিদ্র দেশগুলোকে $400 কোটি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। তবে ক্ষুধা আর দারিদ্র্য মোকাবেলায় বিশ্ব অর্থনীতির পরিবর্তন চান চীনা প্রেসিডেন্ট। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যস্ত ছিলেন সাইডলাইন আলোচনা নিয়ে। ইউরোপের একাধিক রাষ্ট্রনেতার সাথে সম্পর্ক উন্নয়নে ছিলেন তৎপর। আর বিশ্ব নেতাদের সমালোচনা করে বিক্ষোভ করেছেন বিভিন্ন সংগঠন। মাসুদ রানা, নিউজ 24। যেখানে তিনি এখনো এক এবং অদ্বিতীয়। বলা হচ্ছে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুর কথা। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ দলের অধিনায়কও ছিলেন তিনি। ফুটবল মাঠে ছিলেন অকুতোভয় বীর। কিন্তু 82 বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে পাড়ি জমালেন পরলোকে। মোহামেডান বাফুফে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় তার জানাজা। দেয়া হয় গার্ড অফ অনার। এরপর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি সালমান বিন ইব্রাহিমও। নক্ষত্রের পতন, ফুটবলের মহাতারকা জাকারিয়া পিন্টুর নিথর দেহ প্রিয় ক্লাব মোহামেডানে। ভালোবাসা, শ্রদ্ধায়, সম্মানে শেষ বিদায় দেওয়া হলো। ক্লাব ফুটবলে যে দলের হয়ে এক যুগেরও বেশি সময় কাটিয়েছেন, সেখানেই পেলেন গার্ড অফ অনার। সাবেক মোহামেডান সভাপতি থেকে সাবেক অধিনায়ক কিংবা ক্রিকেটের মানুষেরাও উপস্থিত সেই জানা যায়। স্মৃতিচারণ করলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ককে নিয়ে, যিনি আবার স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ দলের অধিনায়কও বটে। বাংলাদেশের যে মুক্তিযুদ্ধে তারা অংশগ্রহণ করেছিলেন এবং বাঙালি জাতি আজীবন আমাদের এই ক্যাপ্টেনকে জাকারিয়া পিন্টু ভাইকে স্মরণ করবে। কালো সাদা জার্সির প্রতি ছিল তার অপরিসীম মমত্ববোধ। তিনি এই দেশে একজন খেলোয়াড় হিসেবে জনগণ তাকে দীর্ঘদিন মনে রাখবে। জাকারিয়া পিন্টু
একটা ব্যক্তি নয়, নিজেই একটা প্রতিষ্ঠান। উনি এমন একটা ব্যক্তিত্ব ছিলেন, ছোট বড় সকলের সাথে মিশতে পারতেন। তার খেলায়, কাজে, কর্মে, আচরণ বিধিতে এরকম একটা স্পোর্টসম্যান এখন তো খুঁজেই পাওয়া যাবে না। এরপর লাশবাহী গাড়িটি এগিয়ে চলল বাফুফে ভবনের দিকে। পৃথিবীর মায়া ছেড়ে পরপারে পাড়ি জমানো জাকারিয়া পিন্টুর জন্য তখনও অপেক্ষায় ফুটবল কর্তারা। সেখানে বাফুফের নয়া সভাপতি তাবি দেওয়াল থেকে শুরু করে শুভানুধ্যায়ীরাও তার বিদেহী আত্মার শান্তি কামনা করলেন। ছিলেন তার একমাত্র সন্তানও। মর্মাহত হচ্ছে, শোক জানাচ্ছি আমাদের স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক, মুক্তিযুদ্ধ এবং খ্যাতিমান প্লেয়ার জাকারিয়া পিন্টু সাহেবের ইন্তেকালে শুনে। এমন একজন চরিত্রবান প্লেয়ার আমরা হারাইছি। আমি আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি, আর কোনো ভুল ত্রুটি আব্বাকে মাফ করে দিয়ে। সবশেষ প্রেস ক্লাবে তৃতীয় জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন সম্পন্ন হয় জাকারিয়া পিন্টু। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে কাল আলাদা আলাদা ম্যাচে মাঠে নামছে ব্রাজিল আর্জেন্টিনা। বুয়েনোস আইরেসে আর্জেন্টিনা আতিথ্য দেবে পেরুকে। চলতি মাসে প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হেরে অস্বস্তিতে মেসিরা, তাই ঘরের মাঠে জয়ের জন্যই মাঠে নামবে আলবিসেলেস্তারা। তবে এই ম্যাচের আগে দুশ্চিন্তা, ইনজুরির কারণে দুই ডিফেন্ডার রোমেরো ও মলিনাকে পাচ্ছে না লিওনেল স্কালোনি। ম্যাচটি শুরু হবে বুধবার বাংলাদেশ সময় সকাল 6টায়। দিনের আরেক ম্যাচে ব্রাজিল আতিথ্য দেবে উরুগুয়েকে। সম্প্রতি সময়টা ভালো না গেলেও শেষ ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে জিতে ফুরফুরে মেজাজে আছে সেলেসাওরা। শেষ ম্যাচের আত্মবিশ্বাস পুঁজি করে ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে কোপা আমেরিকায় হারের প্রতিশোধ নিতে নামবে ব্রাজিল। ম্যাচটি শুরু বুধবার সকাল 6:45। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।